লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। খুব বেশি অফিস 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 ভাইবটা থাকলে আমার কাজ করতে আসলে মজা লাগে না। নৌকার খোলে আমার জন্ম হয়েছে। হৃদয়ের চেয়ে বড় কোনো সংবিধান নেই, হৃদয় যা পারে জাতিসংঘ পারে না। মন তোর জন্যে আমার মনটা কেমন করে, মন তুই হাসলে আমার মন আনন্দে ভরে। ক্রাইসিস আছে যেগুলোকে আমি আসলে গানে আনার চেষ্টা করেছি। শিল্পীর দায়িত্ববোধের জায়গাটা আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার এদের থেকেও বেশি। নিজের প্রতি নিজের যত্ন না করলে তখন ব্যক্তি আমাকে যত্ন করবে না, সমাজ যত্ন করবে না, রাষ্ট্রও যত্ন করবে না। ভূতের রাজা দিল বর, কত মজা হবে এবার, ভূতের রাজা দিল বর। আগামী সময়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি পান্থ আফজাল। আজকে সরাসরি স্টুডিওতে, তা আবার আমার জন্য প্রিয় একজন শিল্পীর কাছে, যার গান শুনে সবসময় মুগ্ধ হই এবং গুনগুন করে গেয়ে থাকি। তার স্টুডিওতে আমি খুব সৌভাগ্যবান, তার সাথে সুন্দর একটা আড্ডা হবে। তার নাম অটোমনাল মন। কেমন আছেন ভাই? ভালো। অনেক দিন ধরে কনভারসেশন চলতেছে যে আপনার সাথে দেখা করব কিভাবে, হ্যাঁ, তারপর লাস্টে দেখা হয়ে গেল। হ্যাঁ, দেখা হয়ে গেল। এরকম। যাক ভাই, আড্ডাটা শুরু করি। তুমি আমার চন্দ্রবিন্দু সই, তোমায় ছাড়ায় আমার আমি কেমনে নিখুঁত হই। তুমি আমার চন্দ্রবিন্দু সই, তোমায় ছাড়ায় আমার আমি কেমনে নিখুঁত হই। তুমি বিনে আধে কামি, তুমি বিনে আধে কামি, পূর্ণ মানুষ নই। তোমায় ছাড়ায় আমার আমি কেমনে নিখুঁত হই। সে তো গুড়ের চা খাওয়ালেন। হ্যাঁ, গুড়ের চা, কারণ বৃষ্টি হচ্ছিল, তো চিন্তা করলাম যে আসলে বৃষ্টির সঙ্গে একটা এভাবে কি চিন্তা করেন যে আপনি স্টুডিওতে একটা এনভায়রনমেন্ট অন্যরকম, যে আপনি একটা পরিবেশটা যদি ওরকম থাকে, আপনি লেখেন, কাজ করেন, আবার সুর করেন, টোটাল পরিবেশটা তো এরকম থাকতেই হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি কিরকম বলেন? এখানে আসলে আমার কাছে আসলে ওই যে খুব বেশি অফিস 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 ভাইবটা থাকলে আমার কাজ করতে আসলে মজা লাগে না। মানে আমি আসলে আমার চলাফেরা খুব ক্যাজুয়াল, মানে আমি নিজে হচ্ছে হেঁটে হেঁটে বাজারে যাই, নিজে কিনি, মানে এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, কখনো কখনো আবার এই যে আজকে আমাদের এখানে স্টুডিওর তে বানানোই চা খেলেন, কিন্তু আবার কখনো কখনো দেখবেন যে আমি হাঁটতে হাঁটতে আপনাকে নিয়ে একটা চার দোকানে গেছি, ওখানে বসে হয়তো চা খাচ্ছি বা আসার সময় দারোয়ানের সঙ্গে গল্প করছি। সো আমার আসলে মূলত সৃজনশীলতার বা আমার যে লিরিক্স, এই বা একটা সুন্দর সুর, এইগুলোর উৎসই কিন্তু এই আশেপাশের অ্যাম্বিয়েন্সটা, এই পরিবেশগুলা। এটা কি গান শুরু হয় কোন বয়স থেকে? সেই বয়স থেকে কিন্তু আপনার এরকম চিন্তা ভাবনা, নাকি এটা পরবর্তীতে এটা আপনি ক্রিয়েট করেছেন? না, এটা আমার একটা এইরকমভাবে আসলে প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে এত কানেক্টেড হওয়ার মূল কারণটা হচ্ছে আমার জন্ম নদীতে, খুলনায়। হ্যাঁ, খুলনায় জন্ম, এবং খুলনায় আমার নদীতে জন্ম, নৌকায়। মানে এটা যদিও খুবই কাকতালীয়, মানে এরকম সবাই চেষ্টা করে হওয়া সম্ভব না, কিন্তু আমার নৌকার খোলে আমার জন্ম হয়েছে। মানে এটা আসলে আমার গর্ভাবস্থায় আমার মা হঠাৎ করে খুব পেইন উঠে যখন, তো তখন তাকে ডেলিভারির জন্য খুলনা হসপিটালের দিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কোনো গাড়ি ঘোড়া বাস টাস কিচ্ছু ছিল না। তখন ওই যে ছইওয়ালা নৌকা, ওই ছইওয়ালা নৌকায় ওই গ্রামের যে ধাত্রী যারা হচ্ছে সাধারণত প্রসব করায়, হ্যাঁ, ওই ধাত্রী সহই রওনা করা হয়েছিল খুলনা শহরের দিকে। মানে ওই সতর্কতা থেকে যে যদি রাস্তায় কিছু একটা হয়ে যায়, মানে নদী পথে যদি কিছু হয়ে যায়, ঠিক তাই হলো। ঠিক 18 বাকি নদীতে আসলে আমার জন্ম হলো। সো খুলনা হসপিটাল পর্যন্ত আর যাওয়া হলো না। আমার কেন যেন মনে হয় যে, এমনকি আমার মা মাঝে মাঝে বলে যে আমার ছেলের জন্ম নদীতে, তো ওর মন নদীর মতো। সো আসলে নদীর মতো হওয়াটা আসলে খুব কঠিন, সেটা না আমি জানি, কিন্তু প্রকৃতি আমাকে খুব টানে। এবং আপনার প্রকৃতি, নদী এবং আপনার গানের যে একটা কোমলতা, এটা কিন্তু আপনার গানের মাধ্যমে চোখে পড়ে, অনেকে শোনে, শ্রোতারা শোনে। আসলে এটা আসলে বলা যায় যে এর থেকেই পাওয়া। গানটা কিভাবে হলো? আপনি একটু গানের শুরুটা কিভাবে হলো? আচ্ছা, গানের শুরুটা হচ্ছে আমি জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমার মা গান করতো, আমার মামারা গান করতেন, হ্যাঁ, আমার মামারা খুব সিরিয়াসলি গান করতেন। মানে আমার মেয়ে মামা ব্যাংকার ছিলেন, কিন্তু উনি রেডিওতে গান করতেন, টিভিতে গান করতেন। আমার ছোটো মামা রেডিওতে গান করতেন, আমার মামি রেডিওতে গান করতো।
আমার মা রেডিওতে কখনো অডিশন দেয়নি, কিন্তু উনিও ওরকম রেডিওতে গান করতে পারার মতোই। মাকে সবসময় গান করতে শুনেছি, তো আর জন্মের আগেও যে তোমার মা গান করতো, সো রক্তের মধ্যেই আসলে গান থাকে, এটা অনেকে বলে গুরুজনরা। এই আর কি, আমার বয়স যখন সম্ভবত 4, 4.5 এরকম, তখন আমি উঠানে আসলে গুনগুন করে বেড়াচ্ছিলাম। আমাদের বাড়িতে তো হারমোনিয়াম ছিল, সো আমার মা একদিন আমাকে ডাক দিল, বলে এদিকে আয় তো দেখি কি গান গাচ্ছিলি গা। তো তখন আমি শ্রদ্ধেয় এন্ড্রু কিশোরের একটা গান আছে না, ডাক দিয়েছেন দয়াল আমারে, এই গানটাই আমি তখন গুনগুন করছিলাম। তো মা হারমোনিয়াম বাজালো, আমি খুব তালে সুরে একদম গাইলাম আর কি, এমনভাবে গাইলাম যে মনে হচ্ছে যে আমাকে শেখানো হয়েছে। কিন্তু ওইটাই প্রথম আমার গান গাওয়া। তারপর তো আস্তে আস্তে মায়ের কাছে এটা ওটা শেখা, সারেগামা পাধানিসা চেনা, আস্তে আস্তে হারমোনিয়াম বাজানো শুরু। তারপরে বাকিটা হচ্ছে আসলে আমি নিজেই, আমার ওই অর্থে আসলে কোনো শিক্ষক নেই। গতানুগতিক মানুষ যেভাবে একটু মেলোডি, একটু রোমান্টিক গান, একটু ধরেন একটু রক, একটু জাজ, অন্য টাইপের গান, কিন্তু আপনার গান শুনলে মনে হয় কি এটা শুধু মনের জন্যই, এটা মনই ক্রিয়েট করেছে এবং এটা আপনারটা আলাদাভাবে ধরা যায়। এটা কি? হ্যাঁ, এটার কারণটা হচ্ছে কি, আমি বলি, একটা সময় আমি নিজেও এরকম মেলোডি লাভার ছিলাম। বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ গান শুনতাম আমি, এবং হিন্দি গানও শুনতাম আমি, হিন্দি উর্দু শুনতাম, এখনও শুনি। কিন্তু কথা হচ্ছে যে আমার দৃষ্টিভঙ্গিটা হঠাৎ বদলে গেল কেন, যে ঠিক আছে আমি তো যে একটা অমুকের গান গাচ্ছি, তমুকের গান গাচ্ছি, হ্যাঁ বড় বড় শিল্পীদের গান আমি গাচ্ছি এবং বেশ ভালো গাচ্ছি, সুনাম হচ্ছে, কিন্তু ফাইনালি হবে কি, মানুষ এটা কতদিন মনে রাখবে যে অমুক কথার কথা মান্নাদের একটা গান গাইলো, মুন কিশোর কুমারের একটা গান গাইলো, মুন এন্ড্রু কিশোরের একটা গান গাইলো, কিন্তু এইটা তো তার মূলত পরিচয় না। এখানে তো তার বড় করার বা তার গর্ব করার কোনো জায়গা নেই, বা তার সৃষ্টি বা সৃজনশীলতা বেঁচে থাকার কিছু হলো না। সো তখন আমি চিন্তা করলাম যে আসলে আমার তো নিজস্ব বলার একটা ধরন আছে, সেটা তো অন্যদের সঙ্গে মিলবে না। সো আমি সেটাতে আসলে একটু চেষ্টা করে দেখি। সো ওই জায়গা থেকে আমার লেখা শুরু করা, ওই জায়গাটা থেকে আমার খুব সাহসী কিছু পদক্ষেপ নেওয়া। তার মধ্যে যেমন শ্রদ্ধেয় মহাদেব স্যার একটা কবিতা ছিল, তোমাদের কথায় কথায় ব্যাকরণ, উঠতে বসতে অভিধান। সো আমার একটা কবিতাটা এত ভাল লাগলো যে সে দেখো ঝর্ণার ব্যাকরণ নেই, রোদ্দুর বৃষ্টি অথবা সমুদ্রের অভিধান নেই, অভিমান নেই, গোলাপ ফোটে না ব্যাকরণ বুঝে, ভালোবাসা ব্যাকরণ মানে না, হৃদয়ের চেয়ে বড় কোনো সংবিধান নেই, হৃদয় যা পারে জাতিসংঘ পারে না। তো আমি পুরা কবিতাটা কোনো অনুমতি ছাড়াই ওটাকে গান করে ফেললাম, শুধু একটা শব্দ লাগাই দিলাম, না 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 নারী, তোমাদের কথায় কথায় এত ব্যাকরণ, এইভাবে শুরু হলো গানটা। তো গানটা তো সবাই, যেটা হারান মাঝি অ্যালবামে বের হলো এবং গানটা সবাই অনেক পছন্দও করেছে। তো আমি আসলে ওই আত্মবিশ্বাস থেকেই কাজটা করেছি, যে এটা মহাদেব স্যার কাছে জিনিসটা গেলেও উনি যেন এটা বলতে না পারে যে গানটা নষ্ট, আমার লেখা কবিতাটা তুমি নষ্ট করছো, যেন বলে যে না এটা ভালো হয়েছে কাজটা। এরপরে কি আরো করা হয়েছে কবিতা থেকে গান? কবিতা ঠিক ওই একই অ্যালবামে, হারান মাঝি অ্যালবামে শৈবালাদিত্য, হ্যাঁ আমাদের মানে বন্ধু, বড় ভাই কবি শৈবালাদিত্য, তো তার লেখাও খুব মানে চমৎকার লেখা, তার লেখার থেকেই আমি হারান মাঝি গানটা করি। এবং আমি শুরুতেও আজকে যে গানটা তুমি আমার চন্দ্রবিন্দু সই, ওটাও শৈবালাদিত্যের লেখা। আপনার লেখা গানও তো আপনি নিয়মিতই করেন। আপনার একটাই যে বললেন আপনার খুঁতখুঁতে স্বভাব রয়েছে, পারফেক্ট না হলে সুর এবং এর সাথে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, তারপরে টোটাল যত রকমের কাজ না হলে পরে আপনি কিন্তু করতে চান না। আমি করতে চাই না। এই এক্সেপশনাল বিষয়টা আসলে আপনি কখন থেকে অনুভব করলেন যে আমি আসলে আমারটা অন্য কেউ খারাপ করে ফেলবে, অন্য নষ্ট করে ফেলবে গানটাকে, এরকম কি কখনো মনে হয়েছে কিনা? না, এটা কেন মনে হয়েছে, এটা একেবারে আমাদের নিত্যদিনের যে আমাদের জীবনযাত্রা, সেটার থেকেই আমার এই গানটা হয়েছে। যে যখন হচ্ছে আমি নিজে গিয়ে বাজার করছি, যখন নিজে গিয়ে চালটা কিনছি, মাছটা কিনছি, মাংস কিনছি, নিজে গিয়ে সন্তানের জন্য জামা কাপড় কিনছি বা নিজের ড্রেসটা কিনছি, তখন যেরকম সুন্দর হচ্ছে, আর কাউকে পাঠাইলে ওটা মানে অসুন্দর বলবো না, কিন্তু মনোপুত তো আমার হচ্ছে না। সো আমার জিনিসটা আমার মতো করতে হলে আমার হাত দিয়ে জিনিসটা আসলে হইতে হবে এবং আমার উপস্থিতিতে হইতে হবে। সো ওই জায়গাটার থেকে ওই দায়িত্বটা নেওয়া। এই যে গানকে আপনি একটু অন্য মাত্রায় নিয়ে গেছেন, এবং আপনার যে গানগুলো, তোমার পিছু ছাড়বো না আমি যদি বলি, এই গানটা আপনার মোটামুটি ম্যাসিভ হিট হয়েছে, তখনকার মানুষ সবাই শুনতো এবং মিউজিক ভিডিও হয়েছে। তা এই গানটার প্রেক্ষাপটটা একটু আপনার কি ব্যাখ্যা করবেন, সৃষ্টির নেপথ্যের কোনো গল্প? আচ্ছা, যে সময়টা এই গানটা আমি করেছি তার ঠিক মনে হয় 1-2 বছর আগে, তুই আমার মন ভালো রে, আসিফের কথায় মনের গান, আসিফ ইকবাল ভাইয়ের লিরিক্স, আমার সুর, এই যে অ্যালবামটা বের হলো, তো ওইখান থেকে তুই আমার মন ভালো রে গানটা বেশ জনপ্রিয় হলো। তারপরই হঠাৎ একদিন নাহিদ হাসান ও আসলো,
যে ভাইয়া আমি আমি আপনার কাছে গান করব। আমি 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 জানি আমি আপনাকে এফোর্ড করতে পারবো না, হ্যাঁ, বা আপনার কাছে গান করাটা আমার দুঃসাহস হচ্ছে কি না, কিন্তু আমি আপনার কাছেই গান করব। তো এখান থেকে আসলে শুরু। এবং ও এটা বলেছিল যে আমি কিন্তু আপনি আমাকে গান না করে দিলে আমি আপনার পিছু ছাড়বো না। সো আমার তখন আমার মাথায় ওই জিনিসটা, আমি যখন ওকে নিয়ে গান, তখনও ওভাবে ক্লিক করে নাই। তো পরবর্তীতে আমি যখন লিখতে গেছি তখন আমার এই জিনিসটা মনে পড়ছে যে ও তো একে তো গান না বানাই দিলে ও তো পিছ ছাড়বে না। সো তো সেখান থেকে আমি তোমার পিছু ছাড়বো না পিকিং লাইনটার আইডিয়াটা আসলো। এবং এটা টিনেজ যারা একটু তরুণ তাদের কাছে একটা অন্যরকম সং। এবং আপনার মিউজিক ভিডিওতে কিন্তু এই যে আপনার ইমরান বা লরেন মেন্ডেসকে ব্যবহার করেছেন, তাদের বয়সও কিন্তু খুব কম। মানে আপনি কি চিন্তা করছেন যে স্কুল গোয়িং বা কলেজ গোয়িং যে এগুলো স্টুডেন্ট? আমি যখন গানটা বানাই, আমি যখন গানটা লিখি, স্ট্রেট আমি আমাকে দেখেছি একটা কোনো গলির মাথায় এরকম একটা নীল ছাতা নিয়ে দাঁড়ানো অবস্থায়। আমি জাস্ট আমারই একটা খুব আছে না যে সদ্য কলেজ ফার্স্ট ইয়ারে পড়া একটা মনকে আমি ওখানে দাঁড়ায় থাকতে দেখছি, আমি যে ভিশন করছি আর কি আমার কল্পনাতে। তো এরকম হঠাৎ করে ফুটফুটে একটা মেয়ে আসলো, তাকে দেখে আমার মনে হলো যে আমি একটু কথা বলি, আমার আগ্রহ। সো এইভাবেই আসলে আমার ভাবনাটা শুরু। এবং পুরো ওই কল্পনাটার থেকে খুব ধারাবাহিকভাবেই আমি আসলে আমার লেখাটাকে লিখে গেছি বলবো না, এঁকে গেছি আসলে। আপনি গানকে কেন পেশা হিসেবে নিলেন? আপনি তো যখন জানতেন যে গান সবাই তা হইতে পারে না, ক্লিক করতে পারে না, কিন্তু সেই হিসেবে আপনি তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতেন বা অন্য কিছু হতে পারতেন। মাও যেহেতু সঙ্গীতের লোক, তারপরে তো মা বাবারও তো চাওয়া হয়তো থাকতে পারতো। আপনি কেন গানের দিকে আসলেন, পেশা হিসেবে নিলেন? এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা পেশা। আচ্ছা, আমি বলি এখানে একটা বড় বিষয় হচ্ছে আমার বাবা এবং মা, তারা দুইজনেই খুব অনেস্ট পারসন এবং তারা দুইজনেই শিক্ষক। এবং আমার বাবাকে আমি কখনো মিথ্যা কথা বলতে দেখিনি বা মিথ্যাকে প্রশ্রয় দিতেও দেখিনি। এবং কোনো কারণে যদি আমি একটা মিথ্যাও বলেছি, তখন ছোটবেলায় সে আমাকে শুধরে দিয়ে বলেছে যে না বাবা, মিথ্যা বলা যাবে না, সত্যি বলো, সত্যি বললে তোমাকে বকা দেওয়া হবে না, বকা দিলেও পরের মুহূর্তে তোমাকে সেটা আদর করা হবে, বা তুমি সত্য বলেছো সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হবে। এরপরে যেটা হলো যে আমি একটা সময় গিয়ে একটু বড় হওয়ার পর আমার মনে হলো যে আমার আসলে সত্যি কথা বলতে হবে এবং এমন এমন কিছু কথা বলতে হবে, এমন এমন কিছু দেখতে শিখতে হবে যেটা অন্যরা দেখে না। এবং সেই জিনিসগুলোই আসলে আমার গানে নিয়ে আসা, যেখান থেকে আমার আলাদা করে মানে পেপার গান করা বা একটা টাকা গাছের সাথে বিয়ে হলে ভালো হতো। সো এই জিনিসগুলো, যে ও পুলিশ ভাই যদি টাকা গাছ হতো তোমার বউ, তুমি ঘুষ খাও, এই কথা কি বলতে পারতো কেউ? তার মানে এখানে আসলে পুলিশের দোষ নেই। মানে একটা পুলিশ যদি তার বেতন যদি ঠিকঠাক হয়, সে যদি তার ওই সুবিধাগুলো পায়, তার তো ঘুষ খাওয়ার প্রয়োজন নেই। এরকম অনেক ক্রাইসিস আছে যেগুলোকে আমি আসলে গানে আনার চেষ্টা করেছি। আসলে আমি তো মানে শুরুতে যেমন আমরা অফেয়ারে বলছিলাম আপনাকে যে আমি আসলে পুরোটা মানে আধা আধি কোনো কিছু করতে চাই না, যেটা করব সম্পূর্ণভাবে করতে চাইবো। সো অনেকেই আছে যে হ্যাঁ আমি এটা হইতে পারতাম, ডাক্তার হইতে পারতাম, ইঞ্জিনিয়ার হয়ে ফাঁকে ফাঁকে একটু গান করলাম, কিন্তু আমি সেটা করতে চাই না। মানে আমি টোটাল গান করতে চাই না, মানে গানই হইতে চাইছি। মানে একটা সময় গান করতে করতে আমি একটা গানে পরিণত হতেই চাইছি আসলে। কিন্তু এই পেশা, এটা জায়গাটা কি ডিফিকাল্ট না? অবশ্যই ডিফিকাল্ট, কিন্তু আবার এখানে আসলে আমার কাছে প্রশান্তির জায়গাটা অন্যরকম। মানে আমি যে মুহূর্তে একটা নতুন একটা গান, নতুন একটা লিরিক আমি যখন লিখি এবং সেটা আমাকে খুব আন্দোলিত করে, সেটা আমাকে প্রচণ্ড আনন্দ দেয়, সেটা তো আমাকে আসলে অন্যান্য কোনো পেশায় গেলে এটা দিত না। কিংবা ঠিক একই রকমভাবে আমি যে আমার নিজের কোনো সৃজনেই যে এতটা মুগ্ধ হই তা না। অনেক তরুণ যাদের কোনো কিছু হয়তো আমি সৃষ্টি করিনি, সে একটা দারুণ কোনো সৃষ্টি করলো, আমি এরকম খুব মানে ওটাও আমাকে আন্দোলিত করে এবং আমি খুব চাই যে আমি এরকম বানাইতে পারলাম না। সো এই জিনিসটা জানি যে আপনি তরুণদেরকে আগ্রহ করার জন্য, তাদেরকে নিয়ে, যারা একটু ভালো ট্যালেন্টেড তাদেরকে নিয়ে আপনি কাজ করেন। এটা তো অবশ্যই করা উচিত, এটা এই জন্যে করা উচিত কারণ আমাদের আসলে মানে এখানে প্রত্যেকের জায়গাটার থেকে আমি মনে করি যে এখানে মানে শিল্পীর দায়িত্ববোধের জায়গাটা আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার এদের থেকেও বেশি। কারণ এখানে মন মনন এই জিনিসটার উপরে বেস করে কিন্তু একজন শিল্পী হয়। সো ওই অর্থে তো একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে গেলে এত মানবিকতা, মানসিকতা, এত ভাবনা, হ্যাঁ, এটার প্রয়োজন নাই, কিন্তু এখানে আছে, আমি এটা মনে করি আর কি। সো এখানে আসলে মতভেদ থাকতে পারে, অনেকেরই হয়তো করতে পারে, কিন্তু আমি এটা মনে করি যে একটা সাধারণ মানুষের যেটা নিয়ে ভাববে না, সেটাই একজন শিল্পীর ভাবা উচিত। যে এখানে বন্যা হলো বা এখানে একটা কোনো ছোট বাচ্চাদেরকে খাবার দেওয়া হচ্ছে, ওখানে যদি কোনো কন্ট্রিবিউট করা যায়, ওখানে টাকা দেওয়া যায়, কিছু যদি নিজের উপার্জন থেকে কিছু ভাগ করে নেওয়া যায়, দুটো বাচ্চা খেলো, এইভাবে করে আমি দেখি। এগুলো আপনি করেন, বাচ্চাদের নিয়েও কাজ করেন? হ্যাঁ করি, এবং আমি এগুলো একেবারে কোনো প্রচারও করি না, আমি কখনোই করিনি।
এগুলো আমি খুব গোপনে, আমি যতটুকুন করতে পারি সেটা আসলেই খুব সামান্য, এবং আমার প্রতিনিয়ত মনে হয় যে আমি করতে পারি না যথেষ্ট, কিন্তু আমার করতে ইচ্ছা করে। মুন ভাই, এটার পেছনে একটা, যেমন অনেকে ক্রাইসিসের কথা বলে, পেট চলে না সঙ্গীতের করতে গেলে। কারণ এখন যদি 2 বছর আগে চিন্তা করেন, এখন যে অবস্থা ছিল, প্রত্যাশা করেছিল জুলাইয়ের পরবর্তী সময়ে কাজ বাড়বে, সঙ্গীতের জায়গাটা, কালচারাল জায়গাটা আরও ভালো হবে, সেই জায়গাতে অনেকের কাজ নেই, অনেক যন্ত্র সঙ্গীতেরও কাজ নেই, অনেক শিল্পীদেরও কাজ নেই। যারা যারা একটু সিন্ডিকেট বা এটি করে থাকতে পারছে, তারা কোনো রকমে থাকতে পারছে। সেক্ষেত্রে মুন কতটা মানে সার্ভাইভ করতে পারছে? আচ্ছা, সেটা হচ্ছে যে আমি শুরুর থেকেই খুব কনফিডেন্ট একজন মানুষ, এবং এই যে এত চেঞ্জেস হয়েছে এত বছরে, আমার কিন্তু কখনোই চলতে ওরকম সমস্যা হয়নি। এর মূল কারণটা হচ্ছে, আমি বলি, এর মূল কারণটা হচ্ছে আমি অল্পতে যারা খুশি হয় তাদের মধ্যে, আমার কাছে অল্পটাই আসলে বৃহৎ। মানে আমার কাছে সবসময় ম্যাটার করেছে শান্তিটা, মনের শান্তিটা। সো ওই আমার মনের পিপাসাটা আমি মেটাতে পারছি, এবং আসলে আমার কোথাও আলাদা আলাদা করে কাউকে খুব বেশি প্রেস করে, হ্যাঁ, যেটাকে আসলে সবাই বলছে যে তেল মারা, এই করা সেই করা, মানে অযথা অন্যের প্রশংসা করে, হ্যাঁ, তো সামদি করে কিন্তু আমার কখনোই, আমি কাজটা চাইও না, সেই কাজ আমার এখানে আসেও না। কিন্তু আমার কাজের কিন্তু আসলে অভাব হয় না, আমার কাজ আছে এবং খুব ভালো ভালো কাজ আছে। জুলাইয়ের পরবর্তী যে প্রত্যাশা করেছিলেন, ওটা কি আসলে পূরণ হয়েছে কিনা? আসলে সত্যিকার অর্থে আমার রাষ্ট্রের যে অগোছালো যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, আমার প্রত্যাশা আসলেই নেই। কিন্তু আমি আসলে আশা করব যে ওই প্রত্যাশার জায়গাটা আমাদের তৈরি হোক। আমার সত্যি কোনো প্রত্যাশার জায়গা অনেক বছর ধরেই নেই, কারণ আমি তো দেখছি, কারণ এখনও যে দেশে, যে রাষ্ট্রে আলাদা করে, এই যে মাঝখানে করোনা গেল, তাই না, অন্যান্য দেশে তো একজন আর্টিস্টদের বাসায়, ঘরে, যারা আর্টিস্টও না, তাদের ঘরেও কিবোর্ড, গিটার এগুলো পৌঁছে দেওয়া হয়েছে, কানাডা, আমেরিকা, এসব জায়গাতে। আমাদের তো এগুলো করা হয় নাই, আমি সেটা বুঝলাম। কিন্তু শিল্পী হিসেবে যে একটা আলাদা পরিচয় বহন করা উচিত। এই যে শিল্পী, আমার কাছে কি আলাদা একজন শিল্পী হিসেবে কোনো আইডেন্টিটি কার্ড আছে? যদি আমি সেটা করি, আমার নিজের দায়িত্ব আমার করতে হবে, কিন্তু রাষ্ট্র থেকে আলাদা করে তো একজন শিল্পী হিসেবে ওই মর্যাদা তো দিয়ে রাখে নাই, সংগঠন, তাই না? হ্যাঁ, সংগঠন হয়েছে, সংগঠনের কথা তো আলাদা, কিন্তু আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্রীয় যে সম্মান, সেই সম্মানটা তো আমরা আসলে কেউই ক্যারি করতে পারছি না। সেটা অবশ্যই থাকা উচিত। ডক্টরের আছে, ইঞ্জিনিয়ারের আছে, সবার আছে, শিল্পীদের কারণ নাই, এটাই। ভাই, আরেকটা এর পরিপ্রেক্ষিতে আরেকটা কথা মাথায় আসলো। ধরেন, আপনি শিল্পীদের পেছনে ব্যাকআপ দেওয়ার জন্য আপনি বললেন পৃষ্ঠপোষকতা খুব জরুরি। আপনি ভালো একটা গান করলেন, আপনি নতুন কাউকে প্রমোট করতে চাইলেন, তাকে একটা গান পাঠালেন, সেই গানটা সে যে যত্ন করে গেয়ে আপনার কাছে নিয়ে আসবে, সেটাও করবে না, তাহলে তো এটা না করলে আপনার একটা সময় পৃষ্ঠপোষকতা করতেও ইচ্ছা করবে না, যেটা এই নতুন প্রজন্মের ক্ষেত্রেও এটা দেখা যাচ্ছে, এই যত্নের অভাবটা। যাবো ভাইয়া গাওয়ায় নিবে, মানে এরকম একটা ব্যাপার। সো এই যত্নটা আসলে নিজের গানের প্রতিও নিজের যত্ন না আসলে, নিজের প্রতি নিজের যত্ন না করলে, তখন ব্যক্তি আমাকে যত্ন করবে না, সমাজ যত্ন করবে না, রাষ্ট্রও যত্ন করবে না। সবার আগে ওই অভাবটা আমার মনে হয় যে পূরণ করা উচিত। এখন আপনি অডিও ইন্ডাস্ট্রির যে তারা আসলে কোন জায়গায় থাকা উচিত ছিল, বা তারা কেন এই জায়গাটাকে অন্য দিকে ধাবিত করলো, এই জায়গাটাকে আসলে একটা গ্যাপ। আমার যেটা মনে হয়েছে যে অডিও ইন্ডাস্ট্রি আসলে খুব অন্যান্য জিনিসপত্রের দিক দিয়ে আসলে তারা ফোকাসড, তাদের আসলে মূল মনোযোগটা অন্য কোথাও চলে গিয়েছে। হ্যাঁ, কিন্তু আমার হচ্ছে এটাই আমার মনে হয় বারবার, এবং আমি এখনও এটা বিশ্বাস করি যে ভালো গানেও ভালো বাণিজ্য হতে পারে, হয়েছে এর আগেও, 50 বছর আগে হয়েছে, 50 বছর পরেও হবে। তো আমাদের যেটা মনে হয়েছে যে গান গাইছে, যে গান বানাচ্ছে, যে গান সুর করছে, যে লিখছে, সবারই আসলে ভালো গান করার ক্ষেত্রে মানে ফোকাসড হওয়াটা খুব জরুরি। একটু ভালো গান একটা শুনি। না, নিজের গানকে আসলে ভালো গান, আমি একটা আপনার কাছ থেকে শুনি, আমি তো ভালো বলে আপনার কাছে এসেছি। হ্যাঁ, এত ভালো গান একটা শুনি আমি। মন তোর জন্যে আমার মনটা কেমন করে, মন তুই হাসলে আমার মন আনন্দে ভরে, মন তোর জন্যে আমার মনটা কেমন করে, মন তুই হাসলে আমার মন আনন্দে ভরে, মন তুই ডাকলে সব কাজ ফেলে ছুটে যাব আমি, মন তুই বললে সারা দিন রাত করবো যে পাগলামি, মন তোর জন্যে চকলেট কুলফি আইসক্রিম আর ঝালমুড়ি,
মন তোর জন্যে আমার মনটা কেমন করে, মন তুই হাসলে আমার মন আনন্দে ভরে। বাহ, বাহ, সুন্দর। আমরা যদি পিছনে ফিরে যাই, আপনার পরিবার নিয়ে অনেকে আগ্রহ আছে যে আপনার পরিবারে কয় ভাই বোন আপনারা এবং তারা কি কি করছেন? আচ্ছা, আমার পরিবারে হচ্ছে আমরা 2 ভাই এবং আমি। তো আমাকে তো সবাই আসলে অটোমনাল মুন হিসেবেই চেনে, কিন্তু আমার জন্মগত নাম হচ্ছে শরদিন্দু দাস। সো আমি শরদিন্দু আর আমার ভাই হচ্ছে শুভেন্দু। সো আমরা 2 ভাই। অলরেডি শুভেন্দু দাস শুভ, তাকে সবাই অনেকে চিনে, খুব ট্যালেন্ট মিউজিশিয়ান বাংলাদেশের, এবং মানে ওর কাজের অনেক বড় অ্যাডমায়ারার আমি নিজেও, এবং খুব প্রাউডও। সো এটাই, এবং আমরা একসঙ্গেও মানে আগেও মিউজিক একসঙ্গে করেছি এবং আগামীতেও করব। আমার অবশ্যই আমি অনেক প্রাউড ফিল করেছি যে এআর রহমান এর মতো এরকম একজন পার্সন আসলে যদি কারো গান যদি আসলে শেয়ার করে থাকে, সেটা তো আসলেই খুব গর্বের বিষয়। সো ওই মিউজিক্যাল এসেন্স, ওই জায়গাটা তো আসলে, ওই বিউটিটা তো আসলে তিনি খুঁজে পেয়েছেন বলেই তো আসলে অ্যাপ্রিসিয়েট করেছেন। মুন ভাই এবং শুভেন্দু দা দুজনের একসাথে সামনে কাজ কি পাবো কিনা 2 ভাইয়ের? হ্যাঁ, অবশ্যই আমাদের একসঙ্গে কাজ হবে, মানে একসঙ্গে অনেক ধরনের কোলাবোরেশন হবে নিশ্চয়ই। এবং আপনার দেখা যায় নন্দিতার সাথে আপনার অনেক কাজ হয়েছে, গান হয়েছে। অনেক গান হয়নি আমার, হচ্ছে আমি অনেক আগে, এবং সেটা হচ্ছে আমি সম্ভবত কত সালের দিকে, আমার সালটা ঠিক হয়তো 2017-18 দিকে হবে। সো ওই সময় আমি নোটিস করলাম যে নন্দিতা খুব ভালো গান করে। তো তখন আমি নিজেই অ্যারেঞ্জ করেছিলাম একটা গান, ফাগুনে গুনগুন, এবং ওই গানটা আমি করি, এবং ওই গানটা করার পরে গানটা এত ভালো হয়, এবং ওই গানটার জন্য কিন্তু আমি চ্যানেল আই অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, যেটা গানচিল মিউজিক থেকে বের হয়। 2টো লাইন শোনান না ফাগুনের। ফাগুনে গুন 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 সুরে বাজলো এমন, আগুনে মন তাই ঝাঁপ দিল গোপনে, করি কি এখন? মন খুঁজে যায়, প্রাণ তাকে খুঁজে যায়, চোখ বুঝে যায়, তার স্বপ্নে ডুবে আয়, কেন হৃদয় পালিয়ে যায় প্রেম দেশে, মন খোঁজে তার ভালোবেসে, ভালোবাসা তবে কি হয় এমন, খুঁজে তারে কোথা পাবো এখন। অনেক আগে করা গান। আমার প্রথম প্রকাশিত গান ছিল হচ্ছে তোমার মাঝে নাকি আমি নেই, একটা গান। সেটা হচ্ছে একতারে নয়া পুরান একটা অ্যালবামে এসেছিল, যেখানে অনেক মানে সিনিয়র জুনিয়র সবাই আসলে ওই অ্যালবামে ছিল। নীলুফার ইয়াসমিনের গান ছিল, শ্রদ্ধেয় আব্দুল হাদি, শামার রহমান, তারপরে হচ্ছে হ্যাপি আকান্ত। সো ওইখানে আসলে আমরা নতুন আর্টিস্ট, আমি, পান্থক কানাই, পথিক নবী, আমরা আসলে ওখানে গান করেছিলাম ওই অ্যালবামটাতে। এখান থেকে দুজনের নাম পিক করব। নীলুফার ইয়াসমিন, তাকে যেহেতু কাছ থেকে দেখেছেন, তিনি আমাদের মাঝে নেই। না, আমি দেখিনি, আমার কখনোই ওনার সঙ্গে দেখা হয়নি, কিন্তু আমি আসলে খুব বড় অ্যাডমায়ারার, এবং ওনার শিল্পী সত্তা, ওনার ব্যক্তি সত্তা দুটোকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি। হ্যাপি ভাইকে আমি কখনো পাইনি, কিন্তু লাকি আকান্ত আমাকে লাকি ভাই আমাকে খুবই আদর করতেন, এবং শেষ মুহূর্ত পর্যন্ত উনি আমাকে প্রচণ্ড মোটিভেট করে গেছেন, এবং উনি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এবং উনি আমাকে মানে বারবার আমাকে এটা বলতেন যে তোকে দেখলে আমার বারবার হ্যাপির কথা মনে হয়। হ্যাঁ, সো তখন একটু এলোমেলো ছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে দেখা যেত। তার বাসায় অনেকবার আমাকে আসতে বলেছে, একটু গিটার বাজে, এমন গান করো, অমুক গানটা ধরো। সো তার মানে তার গানের বা সুরের কিছু প্রভাব আপনার মাঝে রয়েছে, আপনার সুরে। এখানে আসলে সুরের প্রভাব না, এখানে আসলে ওই ব্যক্তিটা একটা বড় অনুপ্রেরণার জায়গায়, যে মানে যখন আমি যে সময়টার কথা উনি আমাকে আদর করতেন, তার মূল কারণটা হচ্ছে আমি আমার গান ওনাকে শোনাতাম, এবং লাকি ভাই একবার বলেছিলেন যে তোমার 6টা গান আমি প্রডিউস করব, তুমি গান গাবা শুধু।
তো এরকম থেকে তো বলবো আর কি। এই জন্য ওর অনেক বড় অনুপ্রেরণার জায়গা, এবং তখন আরও মনে হয়েছে যে যেহেতু লাকি ভাইয়ের মতো মানুষ, বা একবার হচ্ছে মন, এই যে আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের ছেলে মন কিন্তু আমাকে নিয়ে গেছিলো হচ্ছে বুলবুল ভাইয়ের ওখানে। তো বুলবুল ভাই বললো যে দেখি তো, তোমার খুব প্রশংসা করেছে মন, তোমার একটা গান শুনি। আমি গান করলাম, তো এই যে ওনারা অ্যাপ্রিসিয়েট করলো আমার গান, তখন আমার আসলে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হলাম যে আমাকে আরও অনেক ভালো ভালো কাজ করতে হবে। সো যারা আসলে ওই কিংবদন্তি বা যারা আসলে গানের ওই জায়গাটা আছেন, যারা অনেক বড় শিল্পী, তারা আসলে ওই আমাকে অ্যাডমায়ার করবে, আমাকে আদর করবে। প্রথম পারিশ্রমিক যদি বলি, সেটা কি বলা যায়? আমার প্রথম পারিশ্রমিক হচ্ছে 500 টাকায় একটা গানে গিটার বাজানো। সো আমি সম্ভবত 4টা গানে গিটার বাজায় আমি 2000 টাকা আমি পারিশ্রমিক পাই প্রথম। আপনার কাছে এখানে অনেক ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে, আপনার তো অনেক, আমি নাম জানি না আসলে, আপনি তো সব কিছু মনে হয় বাজাইতে পারেন। সত্যিকার অর্থে আমার মনে হয় যে আমি আসলে কিছুই ঠিকঠাক বাজাতে পারি না, আমার এটা মনে হয়। বাঁশি দেখলাম। কিন্তু কিন্তু আমি মানে আমাকে এগুলো আমার কম্পোজিশনের প্রয়োজনে আমাকে আসলে অনেক কিছুই বাজাতে হয়, একটু কিবোর্ড বাজাতে হয়, একটু বেসও আমার খুব প্রিয় একটা ইনস্ট্রুমেন্ট। তো আমি হারমোনিকা বাজাই, কিন্তু আমার খুব মানে একটা সময়ের খুব সঙ্গী ছিল গিটার এবং হারমোনিকা। ইউকুলেলে? ইকুলেলেও বাজাই, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ তারপর আরো কয়েকটা দেখলাম যে কি গিটার দেখলাম। হ্যাঁ গিটার লিলি আছে, হ্যাঁ গিটার লিলি মানে গিটারের ছোট যেটা। হ্যাঁ, এবং আপনার তারপর গিটারের অনেকগুলো ভ্যারিয়েশনস আছে, যেমন নাইলন স্ট্রিং আছে, স্টিল স্ট্রিংস আছে, 12 স্ট্রিং গিটার আছে। আপনি নিজেই তো গানেরই করেন, মানে কম্পোজ থেকে শুরু করে হ্যাঁ, পুরো হ্যাঁ। সবই আপনি করেন। হ্যাঁ করি, কিন্তু কখনো কখনো প্রয়োজন হলে আবার অন্য মিউজিশিয়ানদেরকেও ইনভলভ করি, যে এসে ওদেরকে দিয়ে সেশনটা করাই, যে আলাদা করে ফ্লুট বাজালো বা স্ট্রাচ বাজালো বা স্যাক্সোফোন বাজালো, মানে যেটা প্রয়োজন হয় আসলে কম্পোজিশন ওয়াইজ। আপনার শরীরের উপরে আপনি জানেন, আমি জানি যে একটু যাচ্ছে, অত্যাচারও যাচ্ছে এই কারণে। হ্যাঁ আমার একটু আছি, তো এইটা আসলে সব কিছু মিলিয়ে ভালো মন্দ মিলিয়ে ভালোই আছি, মনের আরেকটা দিক বিষয় থেকে জানতে ভালো চাই থাকা। যে হ্যাঁ এখন তো এআই এর সময়, এআই কি আপনি কি মনে করেন এআই কি এই যে আমাদের সৃজনশীলতাকে নষ্ট করছে, বা আপনার যে ভবিষ্যৎ, মিউজিক ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ, ওইটিকে আসলে ক্ষতিকর দিক বলবো নাকি ভালো দিক বলবো, পজিটিভ দিক বলবো এআইটা? এইটা আসলে আমি বলবো যে যারা আসলে নিজেদের সৃজনশীলতার উপরে আস্থাশীল, তাদের জন্য এআইটা কখনোই শত্রু না। কিন্তু যারা আসলে অলস বা যারা নিজেদের স্কিলটা ডেভেলপ করতে পারেনি, তারা আসলে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে এআইয়ের উপরে নির্ভর করে। কারণ তারা ছুটছে, তারা একটা গান একটা লালা লালা করে এআইকে দিয়ে দিচ্ছে, এআই সব অ্যারেঞ্জ করে তাকে স্টেমগুলো দিয়ে দিচ্ছে, নামায় সে গানটা বাজারে বের করে তাপ করে মিউজিক বাই অমুক দিয়ে দিচ্ছে। মানে এটা যদি কোনোদিনও তাদেরকে পারফর্ম করতে বলা হয় যে ওকে আপনি তো অ্যারেঞ্জমেন্ট করছেন, অ্যারেঞ্জমেন্টে দেখা যাচ্ছে আপনি পিয়ানোটা বাজাচ্ছেন, একটু বাজান তো পিয়ানোটা, সেটা তো সে বাজাতে পারবে না তখন। সো এই জায়গাটা, যদিও এটা হয়তো তার প্রমাণ করার বিষয় নাই, কিন্তু হ্যাঁ অবশ্যই এসে আমাদের ইন্ডাস্ট্রিতে মানুষের সৃজনশীলতা আসলে কমিয়ে দিচ্ছে। এই যে ভাইরাল হচ্ছে, রাতারাতি ভাইরাল হচ্ছে, আপনার তো দীর্ঘদিন একটা জার্নি, যখন দেখেন যে 2-3 দিন বা 17 দিনে 15 দিনে ভাইরাল হয়ে তার গানটা হিট হয়ে যাচ্ছে, আপনার এতদিন জার্নি করে আপনার জনপ্রিয়তা আস্তে আস্তে চাচ্ছিলেন, জনপ্রিয় হবে একটা সময় আপনি জানেন, কিন্তু এই সময়টা, কঠিন সময়টা আসলে আপনারা কিসের মুখোমুখি হন, যে এই জিনিসটাকে আপনারা নিতে পারেন কিনা, বা এই জিনিসটা আপনার নেওয়ার মতো ওই জায়গাটা থাকে কিনা? না, এইটা আসলে একটা দীর্ঘ জরিপে দেখা গেছে যে বব ডিলানের মতো মানুষ সে এত বছর পরে একেবারে বুড়া বয়সে এসে সে নোবেল পায়। তো তার যে উত্তপ্ত সময়, সে সময়ে যে সময়টা আসলে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েশন দরকার ছিল, সেটা তো সেও পায়নি। তো এই জন্য হচ্ছে আসলে আমাদের যে যার জায়গা থেকে আসলে সৃজনশীলতা মন দিয়ে বা ওই মগ্নতাটা ধরে রেখে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়াটা আমার মনে হয় উচিত। আর এখন তো সত্যিকার অর্থে ভাইরাল ব্যাপারটা এটা অনেকটা কীরকম, আগে যেমন বিভিন্ন গ্রামে গরু বা খাসি এরকম জবাই দিলে যেমন লোক জড়ো হয়ে যেত, এখন ব্যাপারটা ভাইরাল এরকমই হয়ে গেছে। তো এটাতে আমি ডিমোটিভেটেড হওয়ার আসলে এখানে কিছুই নেই। অনেক আপনাদের ইন্ডাস্ট্রির অনেকেই তো ভিউ কাউন্ট করে এদেরকে জনপ্রিয় বানায় ফেলে, যে ভিউ এত ভিউ না, কিন্তু একটা জিনিস কিন্তু সত্যি, যে জিনিস আপনি মানে অনেক বেশি দ্রুত উঠবে, সেই জিনিস তত দ্রুতই আসলে নামবে। কিন্তু যেটা অনেক ধীরে 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 মানুষ বুঝতে শিখবে, সেটা তো আসলে মানুষের হৃদয়ে সেটা থেকে যাবে। সেটা গানের কথা বলেন, গানের সুর বলেন, আগে যারা কাজ করেছে তারা তো অনেক সময় নিয়ে এক একটা গান করেছে। সো এই যে জন্যে গানের মধ্যে ওই আবেদনটাও আছে, এবং ওই গানটা অনেক দিন ধরে টিকছে।
কারণ এখন যেটা হচ্ছে যে আমি আপনাকে বলি এখনও যে ভালো গান হচ্ছে না আমি সেটা বলবো না, কিন্তু এমন কিছু গানও হয়েছে যেটা নিয়ে মানে গায়ক বা গানের যে স্রষ্টা যে গানটা বানিয়েছে, যে প্রডিউসার, সেও কিছু তেমন কিছু বলতে পারছে না, কারণ ভেতরে আসলে ম্যাটেরিয়ালটা ওরকম কিছু নেই। সো লেট ইট গো। গানের ইন্ডাস্ট্রি নিয়ে আপনার প্রত্যাশা কি? আমার একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে আসলে অন্যান্য মানে ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, যেমন ধরেন আচ্ছা আমি স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রির কথা না বলি, কিন্তু আমাদের আসলে যারা গানের মানুষ তাদের আসলে ইউনিটিটা খুব জরুরি। আমি আসলে ওই অর্থে ইউনিটি আসলে দেখছি না, যেটা দেখছি সেটা তোষামদি। সো তোষামদি আর একতা দুটো আলাদা জিনিস, এটাই। আর সিন্ডিকেট গানের এক একটা জায়গা তো আলাদা হয়েছে, কেউ লাইভ কনসার্ট একসাথে করছে, কেউ আবার গান করছে সিনেমার গানের ক্ষেত্রে বেশিরভাগ, বা বিভিন্ন গানের ক্ষেত্রে। সেইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা কি আসলে হওয়া উচিত ছিল কিনা? না, এটা টোটাল ইন্ডাস্ট্রি একটা সিন্ডিকেট হওয়া উচিত ছিল। এখানে সবসময় যে যোগ্য তার কাজটা পাওয়া উচিত, আমি সেটাই মনে করি, সেটা সব ক্ষেত্রেই। এবং আমি কয়েকদিন আগে স্টার্স দেখলাম কোক ইন্ডাস্ট্রিতেও এরকম সিন্ডিকেট চলছে। নিজের ভাই ব্রাদার, নিজের কাছের মানুষ, নিজের ওয়াইফ, মানে মানে এরকম করে বলে তাদেরকে যুক্ত করছে, আর যাদের ভিউ বা যারা ভাইরাল, আমি আসলে এইটা নিয়ে আসলে কোনো কিছুই বলতে চাই না, কারণ আমি এগুলো জানিও না। হ্যাঁ, সো কারণ এটা ভেতরের বিষয়, এটা যাদের ঘরের গল্প এটা তারা জানে। আমি আসলে এটা ঠিক আছে। ইন্টারন্যাশনালি নিজেদেরকে রিকগনাইজ করার জন্য আমাদের সঞ্জয় করেছে বা অনেকে আছে, আমার শুভেন্দু দার কথা বললাম, তা আপনার কি ইচ্ছা বা আপনার পরামর্শ কি, বা আপনার এরকম কোনো আছে কিনা? না, এটা আসলে আমি এটাই একটু আগে আমি এটাই নিয়েই কথা বলছিলাম যে সবার আসলে কোয়ালিটি জিনিসটা নিয়ে আসলে মূল মনোযোগটা হওয়া উচিত। ওই মনোযোগ থেকে আমরা সরে যাচ্ছি, ওই ধ্যানটাতে যদি লেগে থাকে তাহলে অবশ্যই অনেককেই আসলে ইন্টারন্যাশনালি ওভাবে রিকগনাইজ করবে এবং প্রত্যেকের স্কিলটাকে ওভাবে প্রমাণ করতে পারবে, আমার এটাই ধারণা। আমি রিসেন্টলি হচ্ছে একটা শেখ রানার সঙ্গে একটা প্রজেক্ট করছি, যেটা মুক্তিযুদ্ধের গানের প্রজেক্ট। যে প্রজেক্টে হচ্ছে শেখ রানার আর লেখা লিরিক্স, সুর হচ্ছে এহসান রাহি, আমাদের আরেক ছোট ভাই, আমার খুব স্নেহভাজন, ভালো গানও করে। হ্যাঁ, ভালো গানও করে। তো প্রথম গানটা ও গেয়েছিল, রাহির সুর ছিল, রাহি গেয়েছিল। সেকেন্ড গানটা আবার মানে এখানে প্রত্যেকটা গানের সুরই রাহির করা এবং প্রত্যেকটা গানের মিউজিক আমার করা এবং প্রত্যেকটা গানের লিরিক্স আবার শেখ রানা ভাইয়ের লেখা, শুধু সিঙ্গার চেঞ্জ হচ্ছে আর কি। সো সেকেন্ডটা আমি গিয়েছিলাম, আর থার্ডটা নাহিদ গিয়েছিল। সো ফোর্থ গানটা আবার আরেকজন গাইবে। সো এটা চলতে থাকবে, এটা পুরো মুক্তিযুদ্ধ নিয়ে একটা খুবই নন কমার্শিয়াল এবং নিজেদের দায়িত্ববোধের জায়গা আমি বলবো। আমার আরও অনেকগুলো প্ল্যান আছে এবং আমাদের বাচ্চাদের গানগুলো নিয়েও আমার অনেক প্ল্যান আছে। কারণ মাঝখানে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে একটা গান করেছিলাম ভূতের, হ্যাঁ, কি যেন, ভূতের রাজা দিল বর। সো কনসেপ্টটা আসলে ওই সত্যজিৎ রায়ের ওখান থেকেই এসছে। আমার আসলে পুরো লিরিক্সটা মনে হয়, বাট এরকম ছিল, ভূতের রাজা দিল বর, কত মজা হবে এবার, ভূতের রাজা দিল বর, মিশরে আমি করব গোসল, আকাশে বানাবো ঘর। সো এটা যেমন গেয়েছে মেঘা। তো মেঘা হচ্ছে, আপনি মনে হয় চিনতে পেরেছেন মেঘা, হ্যাঁ হ্যাঁ। সো ও সম্ভবত এখন 2তে পড়ে। তো এরকম আসলে যারা এরকম প্রতিভাবান আছে আমাদের বাচ্চা কাচ্চা যারা, হ্যাঁ, ছেলে মেয়ে, সো তাদেরকে নিয়ে আমার অনেক প্ল্যান আছে, কারণ শিশুদের জন্য গান খুব কম হচ্ছে। তো আপনার ব্র্যান্ডের সামনের আপডেট কি? হ্যাঁ, আমার ব্যান্ডের খুব টাইট এখন প্র্যাকটিস চলছে। তাদেরকে আসলে, এটা তো এক একজন সঙ্গীত যোদ্ধা আমার মেম্বাররা, সো আমি তাদেরকে আসলে ওইরকম, যেহেতু যুদ্ধের ময়দানে নামতে হবে, কারণ আসলে পারফেকশন নিয়ে পারফর্ম করাটা এটাও একটা যুদ্ধই বটে। সো ওই যোদ্ধাতে আসলে পরিণত করার চেষ্টা হচ্ছে এবং ব্যান্ড হিসেবে আমরা টাইট হওয়ার চেষ্টা করছি। আসলে আমার তো অনেকগুলো, আমার প্রিয় গানের সংখ্যা অনেক। তোমার পিছু ছাড়বো না। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুট তোলা এক রিকশায়, আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না, রোদে পোড়ায় রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা, মন বলে যদি থামতে, তুমি থামলে না,
তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড় সড় ওই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে, প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না। লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না, তোমার পিছু ছাড়বো না। ভাই অনেক ভালো লাগলো আপনার গানটা শুনে, এবং এরকম দোয়া করবেন, আগামী সময়ে অবশ্যই। পাশে থাকবেন। অবশ্যই। হ্যাঁ ভাই, আর আপনার নতুন নতুন ক্রিয়েশন তৈরি হ্যাঁ, হোক, অবশ্যই। নতুন প্রজন্ম আপনার গান শুনে বড় হোক, গান গেয়ে বড় হোক, এই দোয়াটাই ভাই সবসময় করি। হ্যাঁ হ্যাঁ, এটাই আমারও প্রত্যাশা এটাই থাকবে যে ওরা আমার চেয়েও ভালো করুক, আমাদের চেয়েও ভালো ভালো গান নিয়ে আসুক। অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। এবং ধন্যবাদ শ্রোতাদের যারা এই আড্ডাটা নিয়মিত দেখেন। আজকে অটোমোল মোল্লের ভাইয়ের সাথে আমার আড্ডাটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ।